CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কান ধরিয়ে উঠবোস করিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করায় আত্মহত্যার পথ বেছে নেয় ডেলিভারি বয় প্রসেনজিৎ। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের দাবিতে স্বাক্ষর অভিযান সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশনের। সোনাইয়ের হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে হত যুবতী, আহত 9, থানায় এফআইআর। আগামী 23 ডিসেম্বর শিলচর টাউন ক্লাবের 72তম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব। অবশেষে শিলচরের স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্সাল এক্সপোর শুভ উদ্বোধন। এখন আসছি বিস্তারিত সংবাদে। অনলাইন ডেলিভারি বয়কে আত্মহত্যার পথে ঠেলে দিতে বাধ্য করার সঙ্গে জড়িত অভিযোগে 2 জন যুবতী সহ এক যুবককে আটক করল শ্রীভূমি পুলিশ। আটকাধীন হলেন সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য। এরা প্রত্যেকেই ত্রিপুরা থেকে শ্রীভূমি জেলায় আত্মগোপন করেছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীভূমি পুলিশ আটক করে সমঝিয়ে দেয় ত্রিপুরা পুলিশের হাতে। যেহেতু ত্রিপুরার ধর্মনগর এলাকার ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের সঙ্গে সামগ্রী ডেলিভারি নিয়ে এক যুবতীর সঙ্গে বচসা হয়। পরবর্তীতে যুবতীর কাছে ক্ষমা প্রকাশ করলেও যুবতীর অন্যান্য বন্ধু বান্ধবী ডেলিভারি বয়ের কার্যালয়ে গিয়ে বাজে ব্যবহার করে প্রসেনজিতের সঙ্গে কান ধরিয়ে উঠবস করিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। আত্মসম্মানের আঘাত তাই সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় প্রসেনজিৎ। আত্মহত্যার ঘটনায় প্রতিবাদের ঢেউ ওঠে সর্বত্র। ঘটনার নিন্দার ঝড় উঠতে থাকে। এদিকে ত্রিপুরা থেকে পালিয়ে শ্রীভূমিতে আত্মগোপন করলেও তাদের শেষ রক্ষা হয়নি। পুলিশ তাদের আটক করে। তার যে আত্মহত্যা সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আজ কুমারঘাটের যত ধরনের আমাদের কুরিয়ার সার্ভিস, প্রতিটি কুরিয়ার সার্ভিস অফিসের স্টাফ থেকে শুরু করে আমরা ডেলিভারি বয় প্রত্যেকেই আজ আমরা একটি মৌন মিছিল সংগঠিত করেছি এবং 1 মিনিট নীরবতা পালন করেছি তার আত্মার সদ্গতি বা কামনার জন্য। আমরা এটা চাই সে চোর ছিল না কিংবা সে ডাকাতও ছিল না। তাই তাকে যারা কিংবা যেভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, আপনি হয়তো শুনেছেন বা আপনারা শুনেছেন যে ধর্মনগরের যে পুলিশ এসপি উনিও বলেছেন তাদের উপরে মার্ডার কেসের একটা করা হয়েছে। তো পুরা আসামে ওদেরকে দ্রুত অ্যারেস্ট করে শাস্তি প্রদান করা হোক, ন্যায্যমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। আচ্ছা, আজকে আগামী দিনে আপনাদের এই আন্দোলন জারি রাখবেন? হ্যাঁ, জারি থাকবে। যদি ওদেরকে অ্যারেস্ট না করা হয়, শাস্তি প্রদান না করা হয়, তাহলে জারি থাকবে। ধন্যবাদ। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের দাবিতে শিলচরের স্কুল কলেজে স্বাক্ষর অভিযান শুরু করল সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশন। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশনের কর্মকর্তারা এক সাংবাদিক বৈঠকে একথা জানান। গত 15 ডিসেম্বর শিলচরের কাছাড় কলেজ, গুরুচরণ বিশ্ববিদ্যালয়, রাধা মাধব কলেজ ও আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশন গঠন করা হয়। এর প্রধান উদ্দেশ্য শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার তথা এলিভেটেড করিডোর বাস্তবায়ন করা। এদিন সাংবাদিক বৈঠকে ফেডারেশনের পক্ষে কাছাড় কলেজের আহ্বায়ক আরিয়ান রায়, অরিজিৎ দাস, সুরভি শীল, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জয় দাস, প্রীতম রায়, দেবু দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের নীতিশ তিওয়ারি, অরূপ দাস উপস্থিত ছিলেন। আরিয়ান রায় ও জয় দাস বলেন, শহরের একাংশ বামপন্থী লোক ফ্লাইওভার নির্মাণে বাধা দিচ্ছেন এবং উস্কানি দিচ্ছেন। আর কিছু লোক নিজের স্বার্থে শিলচর ফ্লাইওভার নির্মাণে বাধা দিচ্ছেন। তারা বলেন, শিলচর শহরের যানজট নিরসনে এবং শহরকে আধুনিকীকরণের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ফ্লাইওভার নির্মাণে অর্থ মঞ্জুর করেছেন। এক্ষেত্রে মন্ত্রী কৌশিক রায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার তথা এলিভেটেড করিডোর নির্মাণের দাবিতে আজ থেকে স্কুল কলেজে স্বাক্ষর অভিযান শুরু করেছেন। তাদের টার্গেট 6000 স্বাক্ষর গ্রহণ। मैं आर्यन राय, फॉर्मर डेप्यूटी जनरल सेक्रेटरी ऑफ कछार कॉलेज स्टूडेंट्स यूनियन। हम कुछ दिन पहले
15 दिसंबर को एक बैठक किया था कछार कॉलेज के छात्र एवं जीसी कॉलेज के छात्र, असम यूनिवर्सिटी और राधा माधव कॉलेज के छात्रों के साथ। इस बैठक में एक कमेटी फॉर्म हुआ था जिस कमेटी का नाम है साउथ असम फ्लाईओवर डिमांड स्टूडेंट्स फेडरेशन। तो कमेटी का मेन मुद्दा ये है कि सिलचर में जो डेवलपमेंट है, ये फ्लाईओवर का जो डिमांड है, डेवलपमेंट के प्रति जो भाव उत्पन्न हो रहा है, इसका विरोध ना हो और अतिशीघ्र इस फ्लाईओवर का इम्प्लीमेंटेशन हो। গুরুচরণ ইউনিভার্সিটির বিদ্যার্থী আমি প্রথমে তো আমি ধন্যবাদ জানাই আমার সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই আমার বরাকবিলির মিনিস্টার মাননীয় কৌশিক রায় মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই এই বরাকবিলির সকল নেতা মন্ত্রী এমএলএ এমপি সবাইকে। আমরা আজকে দেখতে পাই কিছু সংখ্যক লোকেরা আমাদের যে ফ্লাইওভার নির্মাণ হতে চলেছে ওটার এগেনস্ট করতেছে। কিছু বামপন্থী নেতারা ওদেরকে উস্কাচ্ছে, কিন্তু ওরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যেটা করছে আমি মনে করি এটা শিলচর বাসীর জন্য বহুত বড় একটা লস। দেখতে পাই আজকে আমাদের এখন এই ডেটে আমাদের এক্সাম চলছে, ডিগ্রি বলুন, 11th বলুন, 12 সামনে এক্সাম আছে, ম্যাট্রিকেরও সামনে এক্সাম আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা লস হয় আমাদের স্টুডেন্টদের কীভাবে লস হয়? আমরা যখন ঘর থেকে বের হই আমাদের স্টুডেন্ট উদারবন থেকে আসে, আমাদের এদিকে স্টুডেন্ট মেডিকেল থেকে আসে, এদিকে শ্রীকোনা থেকে আসে, এদিকে আমাদের জানিগঞ্জ পুরো টাউনে আছে। আর কিন্তু ওই টাইমটাতে সব স্টুডেন্ট একসঙ্গে ঘর থেকে বের হয়, সব টুকটুকি অটো রিক্সা যত গাড়িগুলো আছে সব একসঙ্গে বের হয়। আর ওই 10টা থেকে 11টা 12টা এরকম জাম হয় যে আমরা এক্সাম টাইমে গিয়ে এক্সাম দিতে পারি না। যদিও টাইমে পৌঁছতে না পারি আমাদেরকে এক্সামে বসতে দেওয়া হয় না, তারপরে ছাত্ররা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকে। মনে করি এই যে লোকগুলো যারা নিজের স্বার্থে কাজ করছে তারা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে শিলচরবাসীর, পুরো বরাকবাসীর। আমার মনে হয় এই উন্নয়নের সাথে, ফ্লাইওভার উন্নয়নের সাথে একসঙ্গে আওয়াজ উঠানো দরকার। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা করে দেবে। সোনাইয়ের হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আজ সকাল সকাল এই খবরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। জমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ল। আজ সকাল সকাল এই খবর ছড়িয়ে পড়াতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত সোমবার রাতে জমি দখল নিয়ে কাছাড়ের সোনাইয়ের হাতিখাল বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এক পক্ষের 2 পড়ুয়া সহ কমপক্ষে 10 জন গুরুতর আহত হয়েছিলেন। হাতিখাল বাজারের বাসিন্দা আতাবুর রহমান আহমেদ এবং আব্দুল হাকিম পক্ষের মধ্যে জমি জবরদখল নিয়ে সংঘর্ষ বাধে। এজাহার মতে আব্দুল গফুর পক্ষে জমিতে আতাবুর পক্ষের অন্তত 20 থেকে 30 জন পুরুষ মহিলা ধারালো অস্ত্রশস্ত্র, ইট পাটকেল নিয়ে রাত 10:30 নাগাদ জমি দখল করার চেষ্টা করে এবং তার ফলেই প্রবল বাধার সম্মুখে পড়ে তুমুল সংঘর্ষ হয় 2 গোষ্ঠীর মধ্যে। আহমেদ, গত 15 তারিখ রাত্রি যে দুর্ঘটনা ঘটছে জমিন সংক্রান্ত ব্যাপার লইয়া, শাহাবুদ্দিন, আতাবুদ্দিন, রাজু আহমদ নামে তারা জমিন সংক্রান্ত ব্যাপার লইয়া রাত্রে তারা গড় বানানি আওয়ার পথে গড় বানানি আইসছে। আওয়াজ গেলে হেকিম বা তার গফুর বা তার বাইন অন্যান্যরা বাধা দিলে সরজমিনও প্র্যাকটিক্যালও 9 জন মানুষ জখম প্র্যাকটিক্যালও। এখন বর্তমানে 2 জন 3 জন মানুষ বর্তমানে মেডিকেল, আইসিতে আছে 2 জন, আর একদম কালকে রাত্রে মারা গেছে। মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসলেন তাই লগে আরো 2টা আসলেন ছাত্রী, একটা ছাত্রী মারা গেছে। এটা তসল স্কুল কোচিং আসলো প্রায় 10টা 10:30টার ভিতরে কোচিং করে ওখান থেকে আওয়ার পরে দেখছে তাই বাইরে আর বাবারে মারপিট করতে মেয়েটা জাপ দিয়ে পড়ছে। বললে রাজু আহমদ বা তার বইরও আরো যারা আছে এরা মারপিট করে লাতালাতি বা রটর আঘাত দিয়ে তার জখম করায়। গত রাত্রি টাইম এখন পাওয়া গেছে না কটায় মারা গেছে, কিন্তু গত রাত্রি মারা গেছে। তো আমরা অনুরোধ রইল প্রশাসনের গেছে যে অতি দ্রুত এটারে এই আসামিগুলারে ধরার লাগিয়া এটা ব্যবস্থা করার লাগিয়া আমি এসপি সাহেবের অনুরোধ করিয়া আপনি সদর মসিরে তাড়াতাড়ি ওটা হইয়া এরারে গ্রেফতার করার লাগিয়া অনুরোধ করিয়া।
আগামী 23 ডিসেম্বর শিলচর টাউন ক্লাবের 72তম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 6টায় ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দীর পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুরু হবে। এরপরই পুরুষ ও মহিলা বিভাগের আলাদা আলাদাভাবে হাঁটা প্রতিযোগিতা দিয়েই প্রথম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন ডেকে ক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যরা আরও বলেন, আগামী 8, 9, 10 ও 11 জানুয়ারিতে সাংস্কৃতিক বিভাগের আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা হবে। আবার 17, 18, 19 ও 20 জানুয়ারিতে নানান ধরনের খেলাধুলার প্রতিযোগিতা হবে। এই সাংবাদিক সম্মেলন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সচিব বিকাশ দাস, সাংস্কৃতিক সচিব পরিতোষ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে যে প্রেস মিট ডাকা হয়েছে সেটা এই আমাদের এই ক্লাবের যে 72তম বাৎসরিক, টোটাল আপনারা পাবেন অ্যাথলেটিক্সে আপনারা পাবেন 75টা ইভেন্ট, 74 লেখা আছে বইতে। সঙ্গে যখন হাঁটা প্রতিযোগিতায় একটা ইভেন্ট 69, সিরিয়াল নাম্বার 69, এটা কিন্তু বয় জেন্টস এবং ফিমেল দুটোই আসে একসঙ্গে দুটা। কাজী এখানে 75টা ইভেন্ট আর 35টা ইভেন্ট হচ্ছে কালচারাল ইভেন্ট। কালচারাল আমাদের 35টা ইভেন্ট আসে, এই 110টা ইভেন্ট। তো গতবারও ছিল 110টা ইভেন্ট, এই বছর 110টা ইভেন্ট। গতবার আমরা টোটাল 107টা ইভেন্ট করতে পেরেছি, 3টা ইভেন্ট হয়নি প্রতিযোগিতাভাবে। সত্যি কথা বলতে কি, এখন আগে আমাদের এত সংখ্যক প্রতিযোগী হতো যে আমাদের পক্ষে খেলা পরিচালনা করা এটা বিরাট কষ্টকর ব্যাপার, শেষ করা সম্ভব হতো না। আমরা আগে 3 দিনে করতাম, এখন 4 দিনে করেছি, কিন্তু এখন প্রতিযোগী সংখ্যা অনেক কমে গেছে। সেটা হয়তো গ্রামাঞ্চলে আমরা ঠিকভাবে বুঝতে পারিনি, অথবা আজকের যে সামাজিক পরিবর্তন হয়েছে সেটাই হতে পারে, যে কোনো কারণেই হোক প্রতিযোগী সংখ্যাটা অনেক কমে গেছে। সেটা যদি আপনাদের অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্সাল এক্সপো কাম ওশান ওয়ার্ল্ডের মেলা আয়োজনে অনুমতির জট খুলল। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ গণদেশানন্দজি ও শহরের বিশিষ্ট নাগরিকদের হাত ধরে ইউনিভার্সাল এক্সপো শুরু হয়েছে। এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্সাল এক্সপোর কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জেলা প্রশাসন এক্সপোর আয়োজনের প্রয়োজনীয় অনুমতি প্রদান করেছেন। বরাক উপত্যকার মধ্যে সর্বপ্রথম ওশান ওয়ার্ল্ড শো প্রদর্শনী নিয়ে এসেছেন। এর মধ্যে বিভিন্ন প্রজাতির 1 লক্ষ মাছ ফিশ টানেলে প্রদর্শন করা হয়েছে। ফিশ টানেলের সঙ্গে জলপরি প্রদর্শন করা হবে। এছাড়া এক্সপোতে 100টি স্টল রয়েছে। থাইল্যান্ডের স্টল, আফগানিস্তানের ড্রাইভ, দুবাইয়ের পারফিউম, নেপালের সামগ্রী সহ ভারতের প্রায় 20টি রাজ্যের বিভিন্ন ধরনের পণ্য এখানে বাজারজাত করা হয়েছে। এছাড়া অটোমোবাইল, ইলেকট্রনিক, আনুষঙ্গিক, রান্নাঘরের জিনিসপত্র, আসবাবপত্র, গয়না, প্রসাধনী, পাদুকা, খেলনা, ফিটনেস সুবিধা, পণ্য সামগ্রী, খাদি পণ্য, তাঁত এবং হস্তশিল্পের জিনিসপত্র, ঐতিহ্যবাহী পোশাক, সার, পশমি, কার্পেট, টেক্সটাইল পোশাক, ভেষজ পণ্য ইত্যাদি সামগ্রী পাওয়া যাবে বলে জানান তিনি। साथ ही साथ में हमने राइड्स भी रखा हुआ है, अम्यूज़मेंट पार्क। जो बच्चे आएंगे एग्जीबिशन में, वो लोग सबसे पहले बच्चों के लिए तो आपका फिश टनल है जिसमें जाके बच्चे एंजॉय करेंगे। एडल्ट के लिए हमने राइड्स रखे हैं जो वहाँ पे राइड एंजॉय कर सकते हैं। साथ साथ में अम्यूज़मेंट पार्क एंजॉय कर सकते हैं, इसके साथ शॉपिंग कर सकते हैं। एवरी इवनिंग यहाँ पे हमारे स्टेज पे कल्चरल इवेंट जो कल्चरल इवेंट जोला जो आया है वो क्या कौन सा
कौन सा ये मतलब जलपरी जलपरी इज ये आए हैं आपके अभी जो आए हैं वो फिलीपींस से और इंडोनेशिया के भी मॉर्मिट आ रहे हैं ऑलरेडी प्लेस्ड फिलीपींस। कितनी प्रकार का फिश है? हाँ जी फिश सो मेनी टाइप ऑफ फिश है जो समुद्र के नीचे रहता है। आई मीन आई कांट से बिकॉज़ मैंने इसको कितना दिन चलेगा ये? काउंट नहीं किया। कितना दिन टिल चलेगा? 6 जनवरी। नॉर्थ ईस्ट में पहली बार इतना बड़ा इवेंट्स हो रहा है और आज 5 बजे से इसका ओपनिंग है। भारतवर्ष के लिए हम लोगों ने फर्स्ट टाइम इन नॉर्थ ईस्ट एक ओशन वर्ल्ड शो जो आपके पीछे में है बाद में आप दिखा सकते हैं ओशन वर्ल्ड शो आया हुआ है जिसमें आपको 1 लाख ऑलमोस्ट 1 लाख फिश का टनल आपको देखने को मिलेगा लाइव। इसी के साथ साथ आपके मरमिड शो भी रहेगा। इसके अलावा जो हमारे मेन यूनिवर्सल एक्सपो आप देख सकते हैं यूनिवर्सल एक्सपो जिसमें मोर देन 100 स्टॉल्स फर्स्ट टाइम इन बराकवेली में 50 to 60 स्टॉल के शो होते हैं मैक्सिमम बट अराउंड 100 स्टॉल्स हमारे यहाँ पे इस बार पार्टिसिपेट किए। इनमें से कुछ इंटरनेशनल पार्टिसिपेंट्स ऑल्सो इस दिया थाईलैंड के स्टॉल्स, अफगानिस्तान के ड्राई फ्रूट्स जो नेचुरल ड्राई फ्रूट्स अफगानिस्तान के एकदम ऑर्गेनिक वो आपको यहाँ पे मिल जाएंगे। दुबई के आपके परफ्यूम जो आप जो लोग परफ्यूम और इतर लवर है वो लोग दे कैन कम एंड विजिट तो यहाँ पे आपको दुबई के परफ्यूम। इसके अलावा आपके नेपाल के स्टॉल्स है अफगानिस्तान, दुबई, थाईलैंड, नेपाल ये सारे स्टॉल्स आपको यहाँ मिलेंगे। इंडिया के मोर देन 20 स्टेट के स्टॉल्स हैं। इसमें आपको अभी ठंडी की सीज़न है तो आपके कश्मीरी पश्मीना शॉल से लेकर जो बहुत फेमस है आपको हमारे ऐसे सारंग फर्नीचर्स बहुत सारे स्टॉल्स हैं। आप लोग एक बार घूम के देख सकते हैं अराउंड 100 स्टॉल्स है। सो आई डोंट रिमेंबर एग्जैक्टली है ना ऑर्नामेंट से लेकर। শিশু সুরক্ষাকে কেন্দ্র করে একটি দৃঢ় ও জনকেন্দ্রিক আন্দোলনের সূচনা করে জেলাশাসক মৃদুল যাদব বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সুরক্ষিত শৈশব সোনালী অসম শীর্ষক 90 দিনের জেলাব্যাপী অভিযানের সূচনা করেন। এই অভিযানের লক্ষ্য কাছাড় জুড়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি স্তরে নজরদারি আরও জোরদার করা। উদ্বোধনী অনুষ্ঠানটি জেলাশাসক কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিস্তারিত বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক স্পষ্টভাবে বলেন শিশুদের সুরক্ষা আপসহীন এবং অভিযান চলাকালীন সকল বিভাগকে সজাগ, সংবেদনশীল ও জবাবদিহিমূলক থাকার আহ্বান জানান। ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। জেলা প্রশাসন থেকে সীমান্ত সুরক্ষা বল উচ্চপদস্থরা, স্বেচ্ছাসেবী সংস্থা, পাটকাই ট্রেকার্স কর্মকর্তারা, বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলন কর্মীরা সহ অন্যান্য সংগঠন কর্মকর্তারা, ব্যক্তিত্বরা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। যেহেতু সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত শ্রীভূমি জেলার লাতু মালেগড় টিলায় আজ শহীদ দিবস উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। 1857 সালে সিপাহী বিদ্রোহী ব্রিটিশের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে যারা আত্মবলিদান দেন ওই বীর সেনানীদের স্মরণ করতে বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে তথা সীমান্ত সুরক্ষা বল, স্বেচ্ছাসেবী সংস্থা পাটকাই ট্রেকার্স, বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ইত্যাদি সহযোগিতায় আয়োজন হয় শহীদ স্মরণ কর্মসূচি।
শহীদের পীঠস্থান লাতু মালেগড় টিলায় শুরুতে বীর সেনানীদের পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদের স্মরণ 164টি প্রদীপ প্রজ্বলন ইত্যাদি কার্যক্রম ছিল। পাশাপাশি সীমান্ত সুরক্ষা বল জওয়ানদের পক্ষে গার্ড অফ অনার, সর্বধর্ম প্রার্থনা সভা অন্যান্য কার্যক্রমে ছিল। সিপাহী বিদ্রোহের ইতিহাস ও মালেগড় টিলার প্রেক্ষাপট নিয়ে সংক্ষেপে আলোচনা করেন ত্রিপুরা সরকারের জনসংযোগ বিভাগের প্রাক্তন আধিকারিক তথা লেখক ও বিশিষ্ট সাংবাদিক পান্নালাল রায়। অন্যান্যদের মধ্যে শ্রীভূমির জেলার চক্রাধিকারিক জাগৃতি কালোয়ার, অতিরিক্ত জেলায়ুক্ত রং বং তেরং। মুখ্য অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, সীমান্ত সুরক্ষা বলের ডেপুটি কমান্ড্যান্ট YP যাদব প্রমুখ। দেশাত্মবোধক গান সবার সামনে উপস্থাপন করেন খুশি স্মৃতি সংস্থার শিল্পীরা। ছিল সীমান্ত সুরক্ষা বাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র প্রদর্শনী। একটা আগ্রহ ছিল আমার অনেকদিন ধরে, এবং দেখারও খুব আগ্রহ ছিল। আজকে এমন একটি পবিত্র দিনে সেই সুযোগটা ঘটে গেল। তো আমি দু চারটি কথা বলছি এই সম্পর্কে। আমাদের বহু কথিত সিপাহী বিদ্রোহ, যাকে আমরা দেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে অভিহিত করছি, সেই সিপাহী বিদ্রোহের ছোঁয়া আমাদের উত্তর পূর্বাঞ্চলেও লেগেছিল। সেটা অ্যাকচুয়ালি সারা দেশের ঐতিহাসিক প্রেক্ষিতে সেটা অনুল্লেখ্য মোটামুটি বলা যেতে পারে। কিন্তু আমাদের এখানকার কৃতি সন্তান বরাক উপত্যকার সুজিত চৌধুরী মহোদয় এবং সুবীর কৌর মহোদয়, তাদের নিরলস চর্চার ফলে এইসব তথ্য অনেকটাই নতুনভাবে উন্মোচিত হয়েছে বিগত শতাব্দীতে। যাই হোক, তারপর থেকে আমাদের এই মালেগড়ের দিকে সুরিয়নের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বলছি একটা কথা, তার যে একটা শুরুটা হয়েছিল, প্রথমত সিপাহী বিদ্রোহের সময় উত্তর পূর্বাঞ্চলের কানেকশনটা খুব ক্ষীণ কানেকশন, কিন্তু এই যে আজকে মালেগড়ের যে ঘটনাটা, সেটাতে কিন্তু সবচেয়ে বড় একটা আমাদের পাওনা হয়ে যায়। সেটা হচ্ছে 1857 সালের 18 নভেম্বর ভারতীয় সিপাহীরা, চট্টগ্রামের 34 ইনফ্যান্ট্রি ভারতীয় সিপাহীরা বিদ্রোহ করে তারা ত্রিপুরার দিকে অগ্রসর হয়েছিল। তো তাদের ধারণা ছিল তখন দেশীয় রাজ্যগুলো, ত্রিপুরা ছিল দেশীয় রাজ্য, মণিপুর ছিল দেশীয় রাজ্য, কিন্তু কাছাড়, ডিমাসা রাজ্য কাছাড় ইংরেজ নিয়ন্ত্রিত, সিলেট তথা বাংলাদেশ ইংরেজ নিয়ন্ত্রিত, আসাম ইংরেজ নিয়ন্ত্রিত। তাদের একটা ধারণা ছিল ত্রিপুরা রাজা তাদেরকে সাহায্য সহায়তা করতে পারে, সেই জন্য তারা ত্রিপুরার দিকে এসেছিল। কিন্তু ত্রিপুরার রাজা তখন তাদেরকে বহিষ্কারের আদেশ দেয়। ত্রিপুরাতে তখন ঈশানচন্দ্র মাণিক্যের কানেকশনটা হচ্ছে আমাদের যে সতীন্দ্র বর্মন, SD বর্মন সবাই আমরা চিনি, RD বর্মন সবাইকে আমরা চিনি। RD বর্মনের পিতা হচ্ছেন SD বর্মন, SD বর্মনের পিতামহ হচ্ছেন ঈশানচন্দ্র মাণিক্য। সেই ঈশানচন্দ্র মাণিক্য তখন ইংরেজদের ভয়ে রাজ্য থেকে সিপাহীদের বহিষ্কারের আদেশ দেয়, কয়েকজনকে ধরে আবার ইংরেজদের হাতে তুলে দেয়, তারপর তাদের ফাঁসি হয়। বাকি সিপাহীরা তখন তারা ত্রিপুরার পার্বত্য অঞ্চল দিয়ে সিলেট হয়ে তারা কাছাড় হয়ে মণিপুরের দিকে যাওয়ার তাদের প্ল্যান ছিল। কিন্তু কাছাড়েই তাদের সিলেট এবং কাছাড়েই তাদের যুদ্ধে তারা সমস্ত বিদ্রোহীদের মৃত্যু ঘটে, কেউ ধরা পড়ে, তাদের ফাঁসি হয়, কাউকে গুলিবিদ্ধ করা হয়, এবং এইভাবে চট্টগ্রাম থেকে বয়ে আনা বিদ্রোহের মশালটা নির্বাপিত হয় কাছাড় সিলেটে। কিন্তু দুর্ভাগ্যবশত মণিপুরের রাজাও তখন তাদেরকে সাহায্যের পরিবর্তে ইংরেজদের পক্ষে সৈন্য প্রেরণ করেছিলেন। বাট উজ্জ্বল অধ্যায় আছে মণিপুরের, সেটা হচ্ছে মণিপুরের এক রাজকুমার যিনি মণিপুর ত্যাগ করে কাছাড়ে। প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় কাছাড়ের কৃতি শিক্ষার্থী দেবাঞ্জলি ও পীযূষ মনোনীত। সারা দেশের কৃতি ছাত্রছাত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলাপ আলোচনার জন্য যে অনুষ্ঠানের অপেক্ষা করছে,
তা হল পরীক্ষা পে চর্চা। পরীক্ষার মরশুম শুরুর আগেই পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলার জনপ্রিয় মঞ্চ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা। ইতিমধ্যে এর প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ইন্টারেক্টিভ প্রোগ্রাম পরীক্ষা পে চর্চার নবম সংস্করণে কাছাড় জেলা থেকে 2 কৃতী শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। গতকাল গুগল মিটের মাধ্যমে 2 জন মনোনীত হয়েছেন। তারা হলেন শিলচর মালুগ্রামের সরস্বতী বিদ্যানিকেতনের 10ম শ্রেণীর ছাত্রী দেবাঞ্জলি ভট্টাচার্য এবং শিলচর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের 11 শ্রেণীর প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র পীযূষ দেবনাথ। तो एक ही लेना ऐसा नियम नहीं है, जिसको ज़्यादा पसंद हो ज़्यादा खा सकते हैं। पीएम सर जब हम लोग को आके तिल का नारू जो है वो डिस्ट्रीब्यूट कर रहा था तो वो मुझे बहुत अच्छा लगा। क्या बोलते हैं, तिल गुड़ गया गुड़ गुड़ बोला। तिल गुड़ गया गुड़ गुड़ बोला। हाँ, वाह। अगर कोई गेस्ट घर आते हैं तो हम देते हैं ना, वैसे उन्होंने दिया हमें। केरला में क्या बोलते हैं इसको? तिल का लड्डू कहते हैं। तिल के लड्डू बोलते हैं। वहाँ पे ये बहुत कम मिलता है। कम मिलता है? अच्छा। ऐसा लगा कि अच्छा हमारे लिए भी कोई थिंक करता है। और किसी को लेने का मन करता है? सर हाँ, ये बड़ा बहुत अच्छा अच्छे लगे सर। हाँ। बैठिए। কাটিগড়া বিধানসভা এলাকার তারিণীপুরে ভারতমালা সড়কের সঙ্গে টিআরকে সড়কের সংযোগী সার্ভিস রোডের দাবিতে গণস্বাক্ষর স্মারকপত্র পূর্ব কাটিগড়া লাইফলাইন হিসেবে পরিচিত টিআরকে সড়কের সঙ্গে তারিণীপুর এলাকায় নির্মাণাধীন ভারতমালা সড়কের সংযোগী সার্ভিস রোড নির্মাণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় জনগণ। এ দাবিকে সামনে রেখে সম্প্রতি প্রায় 5 শতাধিক মানুষের স্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্র NHIDCL এর শিলচর কার্যালয়ে জমা দেওয়া হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়, তারিণীপুর 3য় খণ্ড এলাকায় যেখানে ভারতমালা সড়কটি টিআরকে সড়ক অতিক্রম করেছে সেখানে অবিলম্বে একটি সংযোগী সার্ভিস রোড নির্মাণ করা অত্যন্ত জরুরি। মানে ভারতমালা প্রজেক্টের যে 4 লাইন রাস্তার কাজ হচ্ছে সেটা একটি উন্নয়নমূলক প্রকল্প এবং যেটি আমাদের ভারতবর্ষের তথা আসামের জনসাধারণের জন্য সরকার বাহাদুর স্যাংশন করেছেন। আমরা বিগত দিনে এই রাস্তার জন্য অনেক ফাইট দিয়েছি, অনেক দাবি এবং আন্দোলন করেছি এই রাস্তা হওয়ার জন্য, এবং এই রাস্তা হতে আমাদের নিজস্ব জমি, পাট্টাই জমি আমরা ছেড়ে দিয়েছি, সরকার অধিগ্রহণ করেছেন। কিন্তু অতি পরিতাপের বিষয়, আমরা ইদানিং কিছু অফিসিয়াল সূত্রে জানতে পারলাম যে আমাদের এতদ অঞ্চলের যেগুলো অঞ্চলের কথা আমি বলেছি, প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা এই রাস্তার জন্য একদম পঙ্গু হয়ে যেতে। তাহলে আমরা যেটা আশা করেছিলাম যে ভারতমালা প্রজেক্ট হলে আমাদের এই অঞ্চল থেকে কালাইন বা মেঘালয়ের দূরত্ব অন্ততপক্ষে 4 ঘন্টা কমবে, আমরা কালাইন পৌঁছতে পারবো মাত্র 5 মিনিটে, এদিকে 5 গ্রাম হাইলাকান্দি পৌঁছতে পারবো 10 মিনিটে, আমরা গুয়াহাটি পৌঁছতে পারবো যেটাতেও আমাদের সময় কমবে, করিমগঞ্জ বা হাইলাকান্দি শিলচরের সঙ্গে আমাদের দূরত্ব কমবে, এবং বরাক নদীর যে পারাপার ব্যবস্থা আপনারা দেখছেন, গেমেন ব্রিজ একটা ধ্বংসাবশেষ অবস্থায় আছে, এই ব্রিজটা আর কতদিন লাস্টিং করবে জানি না। এই ব্রিজটা হলে আমরা অনুমান করছি যে একটা বিকল্প ব্রিজ হবে এবং যেটা ব্যবহার আমরা করতে পারবো। যদি অ্যাপ্রোচ রোড না দেওয়া হয়, এখানে যদি আমরা চড়তে পারি না, তাদের তো আমাদের এতদ অঞ্চলের জনসাধারণের কোনো লাভ হলো না। গতিকে এই বৃহত্তর অঞ্চল এবং লক্ষ লক্ষ জনসাধারণের স্বার্থের কথা চিন্তা করে সরকার বাহাদুর এবং বিভাগীয় কর্তৃপক্ষ যাতে এখানে অ্যাপ্রোচ রোডের ব্যবস্থা করেন, এই দাবি আমরা জোরালোভাবে রাখছি। পশুপ্রেমের অন্যান্য উদাহরণ শহর শ্রীভূমিতে প্রত্যক্ষ করা গেল সারমেয়র প্রতি কতটা ভালোবাসা রয়েছে এক পশুপ্রেমীর। যেহেতু শহরের সরিষা এলাকার বাপ্পন করের বাসভবনে 4টি সারমেয়র মধ্যে সবচেয়ে ছোট সারমেয় কোনো কারণে মারা যায়। প্রিয় সারমেয়টি মারা যাওয়ার শোকাহত বাপন সহ পরিবারের সদস্যরা। সারমেয়কে অধিক স্নেহ করতেন বাপন, তাই মৃত সারমেয়র শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। কীর্তন সহ 400 জন লোকের খাওয়ার ব্যবস্থা করেন তিনি। সব ব্যবস্থা গ্রহণ করেন ওনার বাসভবনে। कितने साल का था वो? 3 साल का था। तो ये आपको कैसे लगा कि ऐसा कुछ करना चाहिए जो था? उसको मैंने इतने दिन से पाला है, उसको मैंने अपने परिवार की तरह माना है। तो मेरे पापा ने भी
जैसे मतलब मेरा कोई ये प्लान नहीं था, मेरे पापा का मतलब मेरे घर में और भी है और मेरे इधर भी और 5 डॉग्स है अभी और भी, तो इसलिए हम लोगों ने मतलब वो अपने बेटी की तरह मानते हो, मैं अपने भाई की तरह मानता हूँ, इसलिए आज हम लोगों ने ये सब जो है किया है। क्या नाम है? उसका नाम चैन है। आज कितने आदमी का यहाँ पे नॉट 300 के ऊपर है आज। और क्या अनुष्ठान है क्या? हाँ, उसका बाद जो है हमारा ये अनुष्ठान के बाद जो है उसका मासपुरुष होता है, तो वो हम लोग रात को दे देंगे। করইকান্দি ডেইলি বাজারে নাইট ক্রিকেট ও নাইট ভলিবল টুর্নামেন্ট শুরু ২৬ ডিসেম্বর থেকে। কাটিগড়া বিধানসভা এলাকার করইকান্দি গ্রামে গ্রেটার করইকান্দি ডেইলি বাজারের উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নাইট ক্রিকেট ও নাইট ভলিবল টুর্নামেন্ট। প্রতি বছরের ন্যায় এবছরও স্থানীয় ক্রীড়ানুরাগীদের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর নাইট ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি প্রথমবারের মতো নাইট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে আগামী ২৬ ডিসেম্বর। আমাদের প্রত্যেক বছরের ন্যায় এইবারও বৃহত্তর করইকান্দি ডেইলি বাজার আয়োজিত ক্রীড়া আরম্ভ হতে চলেছে। এই বছর আমরা সঙ্গে রাখছি ভলিবল টুর্নামেন্ট সঙ্গে রাখছি আমরা। আমি এখন জানাচ্ছি বৃহত্তর করইকান্দি আয়োজিত ৩য়তম বাৎসরিক উপলক্ষে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। শুধু ক্রীড়াপ্রেমী জনসাধারণ অত্যন্ত জানাচ্ছে যে আগামী ২৬শে ডিসেম্বর থেকে আমাদের বৃহত্তর করইকান্দি সাপ্তাহিক বাজার আয়োজিত 7-a-side নাইট ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হতে চলেছে। আমাদের টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসাবে থাকছে নগদ 25,000 টাকা, সঙ্গে থাকছে ট্রফি। দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে নগদ 15,000 টাকা, সঙ্গে থাকছে ট্রফি। এবং আকর্ষণীয় পুরস্কার হিসাবে থাকছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, নগদ সঙ্গে থাকছে নগদ 1,000 টাকা এবং সঙ্গে থাকছে ট্রফি। এবং দ্বিতীয় রাউন্ড থেকে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। এবং আরেকটি বিষয় আমি বলছি, এই বছর আমাদের প্রত্যেক বছরের ন্যায় যে ক্রীড়া হতে চলেছে, আমাদের এই প্রত্যেক বছর তাকে আমাদের সাধারণত ক্রিকেট 7-a-side নাইট টুর্নামেন্ট, এই বছর আমাদের সঙ্গে থাকবে ভলিবল টুর্নামেন্টও। ভলিবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ 15,000 টাকা, সঙ্গে থাকবে ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে নগদ 7,000 টাকা ও থাকছে সঙ্গে ট্রফি। তাই আর আমাদের এই বছরের যে টুর্নামেন্ট হবে 7-a-side নাইট টুর্নামেন্ট, ক্রিকেট নাইট টুর্নামেন্ট, তার ঠিক ফাইনালের ম্যাচের পরে আমাদের 3 তারিখ থেকে আমাদের ভলিবল টুর্নামেন্ট শুরু হবে। আর ভলিবল টুর্নামেন্টটা শেষ হবে একদিনের মধ্যে, শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করছি এতদ অঞ্চলের গোটা বরাক উপত্যকা জুড়ে আমি অনুরোধ করছি যে বা যাহারা ক্রীড়াপ্রেমী ইচ্ছুক ক্রীড়াপ্রেমী সকল আপনারা নিজ নিজ নাম 25 ডিসেম্বর এখানে নথিভুক্ত করার জন্য এবং নাম নথিভুক্ত করার জন্য আমি অনুরোধ করছি। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।